দূরে কথার উপর অমৃত। জয় ঠাকুর, তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। গৃহশিক্ষক কি কম? অনিমেষ প্রতিদিনই অনেক আগে চলে আসে। আজ অনেক দেরি হচ্ছে দেখে গুরুদেব জানতে চাইলেন, অনিমেষ আসেনি কেন? তোমরা জানো ওর কেন এত দেরি হচ্ছে? কেউই উত্তর দিতে পারল না। আমি বললাম, অনিমেষ তো ছাত্র পড়ায়, তাই হয়তো ছাত্রের বাড়িতেই দেরি হচ্ছে। এই কথার মধ্যেই অনিমেষকে দরজায় দাঁড়াতে দেখে মহারাজ বললেন, এই যে অনিমেষ, তোমার কথাই হচ্ছিল, আজ দেরি হলো কেন? অনিমেষ বলল, আসলে কি মহারাজ, যেদিন এই ছেলেটির বাড়ি পড়াতে যাই সেদিন যত তাড়াহুড়োই করি না কেন দেরি হবেই। 1000 বার এক কথা বোঝাতে হয়, মাথাটাই মোটা। মহারাজ বললেন, ও অনিমেষ, মাস্টার তো সেজেছ, মাস্টার হতে পেরেছ কি? মাস্টার বিদেশি শব্দ, ওর মানে গুরু। যখন কারো বাড়িতে পড়াতে যাও মাস্টার হিসেবে, তখন যেন গুরুর আচরণটাও ঠিক ঠিক হয়। জুতো ছাড়া থেকে সব কিছুই যেন লোকশিক্ষার জন্য হয়, আদর্শ মানের হয়, সাধারণ মানুষের মতো যেন না হয়। বাক্যের ব্যবহার, ক্রোধ, বিদ্রূপ, বিরক্তি কিছুই যেন সাধারণ জীবের মতো না হয়। মাস্টার হওয়া তো শুধু ছাত্রের অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান, ভূগোল ইত্যাদি পড়ানো নয়, তার সমস্ত কাঠামোটা তৈরি করে দেওয়া। তবে পুঁথিগত বিদ্যায় ছাত্রের তেমন কোনো উপকার করে দিতে পারবে না, কিন্তু যদি তার চরিত্র, স্বভাব, ধৈর্য, সততা ইত্যাদির শিক্ষাও দিতে পারো, তবে যেটুকুই সে তোমার কাছে শিখুক তাই দিয়েই একদিন ঠিক দাঁড়িয়ে যাবে। তুমি কি ওকে উচ্চমানের অর্থ রোজগার শেখাবে, না উচ্চমানের জীবন ধারণ শেখাবে? আর এর জন্য তোমায় সাংঘাতিক সজাগ থাকতে হবে। ছাত্রদের মনে শিক্ষকদের প্রভাব যে কত গভীর, তা যত বয়স হবে ততই নিবিড় করে বুঝবে। তুমি সজাগ হয়ে পড়িও বাবা, হতাশার কথা বলবেই না। ওরা যেন সবসময় আশার দ্বারা পরিপুষ্ট হয়, ভালোবাসার দ্বারা শিক্ষা গ্রহণ করতে পারে। ধিক্কার, অবহেলা, বিরক্তি এসব যে শিক্ষার সাথে মিশে যায়, সে শিক্ষা ছাত্রের অন্তরে স্থান পায় না। ভয় দেখে ঠিক ঠিক শিক্ষা হয় না, ওটা কিছুদিন বাদে আবার জেকে সেই হয়ে যায়। শোনো বাবা, আমি যখন সদ্য সদ্য গৃহত্যাগ করেছি, একা একা ছেলে পড়িয়ে 2-4 টাকা তুলে খাই আর পড়াশোনায় খরচ করি। ঘর ভাড়া দিতে হয়, গাড়ি ভাড়ার যোগান রাখতে হয়, তাই কোন ভোর থেকে তড়িঘড়ি টিউশনি করে বেড়াই। জানো তো, এক বাড়িতে খুব ভোরবেলা যেতাম, তা প্রায় 5টা হয় আমি ঢুকে যেতাম। আমি গেলে বেল শুনে ছেলেটার ঘুম ভাঙত, তারপর দাঁত মেজে হাত মুখ ধুয়ে পড়তে বসত। আমি কিন্তু কোনোদিনই বিরক্তি দেখাতাম না। আমার মহারাজ বলে দিয়েছিলেন, ছাত্র পড়াচ্ছ পড়াও, নিজের সুবিধার জন্য ওদের বকবে না। যত পারো ওই কচি মনে আদর্শ পুরে দেবে, নিঃস্বার্থ হতে বলবে, আপ্রাণ পরোপকার করতে বলবে, নিজেকে বিদ্যা শিক্ষায় বড় করতে বলবে। আমিও তাই যেখানে সুযোগ পেতাম সেখানেই নীতিবোধের কথা বলতাম। তালে তালে চলত পড়াশোনা। সকাল সকাল যেতাম তো নিজের সুবিধার জন্য, একটা টিউশনি বাড়ানোর জন্য। ওকে বকলে তো
মহারাজের বাক্য অমান্য করা হবে, তাই বকতাম না। একদিন ওই রকমে পড়াতে গিয়ে দেখলাম ঘরের মধ্যে ভাড়া বাঁধা। বললাম, ব্যাপারটা কি? ওরা বলল, ঘর রং হবে মাস্টার মশাই। আমি ওই দিন একটা অঙ্ক ছেলেটাকে বোঝাতেই পারছি না। ছেলেটা ক্লাস 8-এ পড়ে। গণিত সুধা নামে একটা বই ওদের পাঠ্য। অঙ্কটা কঠিন, তবে ওর না বোঝার মতোও নয়। কিন্তু সেদিন যতই বোঝাই, সে আর কিছুতেই বোঝে না। এদিকে আমার বেরোনোর সময় হয়ে এসেছে, আমাকে উঠতে হবে। আমি একটু তাড়াহুড়ো করে বউকে বললাম, দেখো বাবু, এ তোমার দ্বারা হবে না, এ নিয়ম তোমার মাথায় ঢুকবে না। এই অঙ্ক এলে তুমি অন্য অঙ্ক করো। এত বারেও যখন পারছো না, তখন তোমার অক্ষমতাটা মেনে নিতেই হবে। এর মধ্যে খেয়াল করিনি ওদের রঙের মিস্ত্রি এসে গেছে, সাথে 3টি ছেলে। ছোট ছেলেটির 7-8 বছর বয়স। সে গোটা অঙ্কটা শুনেছে, বোঝানোটাও শুনেছে। সে আমায় বলে বসল, মাস্টারমশাই, আমি সহজ করে বলে দিতে পারবো দাদাকে, বলবো? আমি ওই পুঁচকে ছেলের অমন কথা শুনে বললাম, তুমি কে বাবা? ও বলল, মিস্ত্রির ছেলে। হেসে বললাম, দেখাও কেমন করে করতে চাও। ছেলেটা খুব সহজ একটা উপায় বার করে অঙ্কটা করল। ওটা আমার মাথাতেই আসেনি, আর আমার ছাত্রটিও সহজে বুঝে নিল। এবার সেদিনের মতো চলে এলাম। পরিত্রাণ পেয়েও যেন পরিত্রাণ হল না। মনে মনে বারবার ভাবতে লাগলাম, একটা রং মিস্ত্রির ছেলের এমন মেধা হয় কি করে। পরের দিন আবার গেলাম। আমার ছুটির আগেই ছেলেটা আসলো। আমার আর আমার ছাত্রের পড়াশোনা দেখল, শুনল। আমিও একটু আধটু কথা বললাম সেদিন ছেলেটার সাথে। এরপর রোজই আমার ছাত্রের বাড়িতে ওর সাথে দেখা হতে লাগল। মাসখানেক বাদে রঙের কাজ শেষ হলে ওরা চলে গেল, আর আসতো না। আমি কষ্ট পেতাম প্রথমে খুব। তীক্ষ্ণ বুদ্ধি ছিল ছেলেটার। আমার নিজের পড়াশোনা শেষ করে আমি আমার নিজের জীবন প্রস্তুতিতে মন দিলাম। ছোট্ট একটা আশ্রমও করে ফেললাম। অনেক কষ্ট, অনেক ছুটোছুটি, অনেক আনন্দ, সব মিলে আমার পূর্বের জীবন বড্ড ফিকে হয়ে গেল ধীরে ধীরে। একবার আশ্রমের কাজ নিয়ে আমি যাচ্ছি বিলাসপুর। ট্রেনে খুব ভিড়, অনেক লোক অহেতুক উঠে পড়ছে। কি যেন একটা বড় পার্বণও ছিল। রিজার্ভেশন থাকা সত্ত্বেও কোনো রকমে গুটিসুটি হয়ে বসে আছি। চেকার এলে একটা সিজিল মিছিল হবে এমন ভাবছি। এর মধ্যে গাড়ি ছাড়ল। যারা তুলতে এসেছিল তারা নেমে গেল। ভিড়টা কমলো, আবার কমলো না। শুধু ঠাসাঠাসি ভাবটা একটু হালকা হলো। ট্রেন একটু একটু করে প্ল্যাটফর্ম ছেড়ে বাইরে যেতে লাগলো, এরপর আরও দূরে। এইভাবে ঘণ্টাখানেক চলার পর চেকার এসে একের পর এক জায়গা নির্ধারণ করে টিকিট চেক করে বাকিদের সামনে স্টেশনে নেমে জেনারেল কোচে যেতে বললেন। তাই হলো। ট্রেনটা বেশ ফাঁকা ফাঁকা, আরামদায়ক হলো। এর মধ্যে আমার জীবনে অনেক পরিবর্তন হয়ে গিয়েছিল। আমি সাধু হয়ে গিয়েছি, তা বছর 14 তো হবেই। একটা ছেলে আমার সিটের সামনে দিয়ে যাওয়ার সময় আমায় দেখে দাঁড়িয়ে পড়ল, বলল, মাস্টারমশাই। আমি অবাক হয়ে গেলাম। সেই রং মিস্ত্রির ছেলে। কি সুন্দর চেহারা হয়েছে, বুদ্ধিদীপ্ত ধনী ঘরের ছেলে যেমন। তবু সন্দেহ নিয়ে বললাম, তুমি কি? কথা শেষ না হতেই ওই বলল, হ্যাঁ বাবা, আমি সেই রং মিস্ত্রির ছেলে। অনেক কথা হলো, মনে রয়ে গেল একটা কথা। ও বলল, বাবা, আপনি বলেছিলেন আদর্শ আর ধৈর্য দুটো থাকলে হাঁটতে হয় না। আমি আপনার ওই কথা ধরে এগিয়ে চলেছি। সরকারি স্টাইপেন্ড পাই, ইঞ্জিনিয়ারিং পড়ি।
বাবা, আপনাকে খুব ভালোবেসে ফেলেছিলাম, অনেক খুঁজেও পাইনি, আজ পেয়েছি। বাবা মারা গেছেন, মা তো আগেই মারা গেছেন। আমি পড়া প্রায় শেষ করেছি। যে বাড়িতে আপনি পড়াতে যেতেন, সেই বাড়ির দাদা আমায় অনেক সাহায্য করেছেন। আমার বাবা মারা যাবার পর ওরাই আমায় পড়ান। এখন আমরা আপন ভাইয়ের চেয়েও বেশি। আপনার ছাত্রটি তো বিদেশে গেছেন, ওই আমার দাদা, বন্ধু সব। আমি এখানে শেষ করে বাইরে যাচ্ছি সামনের বছর। বিদেশের কলেজে আরেকটু পড়ব। কলেজে পড়ার খরচ বহন করবে। আপনার পড়ানো, আদর্শ, শিক্ষা খুব ভালো লেগেছিল। জীবনের একটা মূল্য খুঁজে পেয়েছিলাম সেদিন। তাই তো বলছি অনিমেষ, শিক্ষকতা করাটা একটা মামুলি সামান্য কর্ম নয়। খেই ধরিয়ে দেওয়া, জীবনটাকে অর্থবহ করা শিক্ষকেরও ছাত্রেরও। কি ভাগ্যিস ওকে সেদিন অঙ্কটা করার সুযোগ দিয়েছিলাম। ও করে দিল দেখে ভাগ্যিস আমার অহংকারে আঘাত লাগেনি। সবচেয়ে বড়, ছাত্রের বাবা আমার কাছে পুরো ঘটনাটা শুনে সেদিন থেকেই ছেলেটার ওপর দুর্বল হয়ে পড়েছিলেন। আমরা গৃহ শিক্ষক বা বিদ্যালয়ের শিক্ষক যাই হই না কেন, আদর্শবান হতেই হবে। ভাই বোনকেও তো পড়াতে হয়, সেখানেও আদর্শের বীজ পুঁতে দিতে হবে। তাহলে জীবনটাই হবে অনেক মূল্যবহ, অনেক আনন্দের। সত্যি কি অপূর্ব শিক্ষা সেদিন প্রসাদ পেয়েছিলাম।